আসসালামু আলাইকুম। ৩ ডিসেম্বর ২০২১ এই তারিখে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, এই পরীক্ষায় যে সকল গণিত এসেছে আমি অলরেডি পার্ট 1 আমি আপলোড করেছি। আর পার্ট 2তে অবশিষ্ট যে গণিতগুলো আছে এই গণিতগুলোর সমাধান এবং শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। অবশ্যই সাথে থাকবেন। আর পার্ট 1 এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই পার্ট 1 ক্লাসটা করে নেবেন। প্রশ্নটা হচ্ছে এরকম যে 10,000 টাকার পণ্যের উপর এককালীন 40% কমতি এবং পরপর 34 এবং 4% কমতির পার্থক্য কত? এখানে আমরা প্রথমে 40% কমতিতে কত হয় সেটা আমরা নির্ণয় করব। দেখেন, 40% কমতিতে নির্ণয় করার জন্য আপনি এভাবে লিখে নেবেন যে 10,000 বিয়োগ 10,000-এর 40%, ঠিক আছে? তাহলে 40% কমতিতে কত সেটা সরাসরি বের হবে। আমরা যদি এখানে দুইটা শূন্য বাদ দিব, ঠিক আছে, 4,000 হবে। কারণ হরের জন্য যেহেতু 100 আসবে, আমরা দুইটা শূন্য সরাসরি বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা 6,000 পাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 6,000 টাকা হচ্ছে 10,000 টাকার 40% কমতিতে। এখন আমাদের পরপর নির্ণয় করতে হবে 36% এবং 4%। দেখেন, 36% যদি আপনি নির্ণয় করতে চান তাহলে 10,000 বিয়োগ 10,000-এর 36% এইভাবে নির্ণয় করবেন। আপনি দুইটা শূন্য বাদ দিতে পারেন এই এখানে হরের জন্য, তাহলে এটা এইরকম হবে, ঠিক আছে? যদি এখান থেকে এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এটা পাবো। এখন যেহেতু এখানে বলা আছে যে 36% এবং 4% পর পর, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে 6,400 টাকার আবার 4% কি করতে হবে? কমতি নির্ণয় করতে হবে। এই 6,400 থেকে আপনি যদি 4% কমতি নির্ণয় করতে যান তাহলে কিন্তু এটা এরকম হবে, ঠিক আছে? এখানে আপনি এই দুইটা শূন্য কি করবেন? বাদ দিয়ে দিবেন। 6,400 থাকবে, আর এখানে গুণ করলে আমরা পাবো 500 256। এখন এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখেন এখানে আমরা কত পাবো? 6,144। এখন এখানে বলা ছিল এরকম যে 40% কমতির যে টাকাটা এবং পরপর 36% এবং 4% কমতির যে টাকাটা হবে সেটার পার্থক্য নির্ণয় করতে হবে। তারপরে এখানে আমরা দেখলাম যে 40%-এর কমতিতে কত আসে? 6,000 টাকা। পরপর যেহেতু বলা, সেই ক্ষেত্রে এই টাকাটার উপরে আবার 4% কমতি বের করতে হবে। কত আসলো? 6,144 টাকা। এখন এই 6,144 এবং এই 6,000, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে 6,144 বিয়োগ 6,000, এটা পার্থক্য হচ্ছে 140 টাকা। এখন এখানে যে 3 নং অপশনটা, সেটা কিন্তু তার সঠিক উত্তর। এই প্রশ্নটা এমন যে 2.5 কোন সংখ্যার 0.5%? যেহেতু এখানে কোনো সংখ্যার উল্লেখ নেই, বলা আছে যে সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমি যদি এখানে ধরে নেই, সরাসরি আমরা প্রশ্ন মতে কিন্তু এটা লিখতে পারবো। যদি আমি সংখ্যাটি ধরে নেই ক, সাপোজ ক অথবা এক্স ধরে নিলাম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স এর, যদি আমি ধরে নিই সংখ্যাটা এক্স এর 0.5% সমান 2.5, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। যেহেতু আমাদের জানা নেই সংখ্যাটা, আমি এক্স ধরে নিলাম। আর এখানে বলা আছে যে 2.5 এই মানটা হবে কোন সংখ্যার এত পার্সেন্টের সমান। তাহলে যদি সংখ্যাটা এক্স হয় তাহলে এক্স এর এত পার্সেন্ট সমান এই মানটা হবে। এটা আমি এইভাবে লিখতে পারি। এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করলেই উত্তরটা চলে আসবে। দেখেন, যেহেতু গুণ সম্পর্ক, আমরা জানি যে পার্সেন্টেজের জন্য আমরা 100 বসাবো, আর দশমিক বিন্দু ওঠানোর জন্য আমরা 10 বসাবো, ঠিক আছে? আমাদের জানা আছে দশমিক বিন্দু পরিবর্তিতে এক ঘর আছে, একটা শূন্য, তারপরে উপরে 5 বসিয়ে দিব। এখানে পার্সেন্টেজের জন্য 100, দশমিক বিন্দুর জন্য 10, ঠিক আছে? আর এইদিকেও আমরা এই কাজটাই করব, দশমিক বিন্দুর জন্য আমরা 10 দিব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন যেহেতু এইদিকে এ এক্স এর সাথে এই সংখ্যাটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? বিপরীত ভগ্নাংশ হয়ে গুণ হবে। তাহলে এটাকে আমরা বিপরীত করে নিব, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এটা আমি বিপরীত করে নিলাম। এখন দেখেন এখানে হলে কিন্তু খুব সহজেই আমরা উত্তরটা কি করতে পারি? নির্ণয় করতে পারি। অর্থাৎ x = 500। তার মানে এই প্রশ্নের 3 নংয়ের যে অপশনটা, সেটা হচ্ছে তার সঠিক উত্তর। ভিউয়ার্স, শতকরা এই অঙ্কটার উপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ এখানে দেখেন যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? এটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন কিরকম
এটা যদি আমরা শর্ট ট্রিক্সে করতে চাই তাহলে সেক্ষেত্রে যেহেতু 10% বৃদ্ধি পায় তাহলে 10% বৃদ্ধিতে মূলত 110 হবে। আর এখানে যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে যে বাহু গুণ বাহু, সেই ক্ষেত্রে আমরা আবার 110 গুণ করে দিব। আর শতকরা প্রকাশ করার জন্য আমরা 100 দ্বারা কি করব, ভাগ করব। ঠিক আছে, তাহলেই এটা উত্তর চলে আসবে। দেখুন কিরকম ভাবে আমরা এই শূন্যটা বাদ দিব, এই শূন্যটা বাদ দিব, তাহলে কিন্তু এই 11 এবং 11 গুণ করলে কিন্তু আমরা 121 পাবো। ঠিক আছে, 121% সাপোজ। এখন কতটুকু বৃদ্ধি পেল বা কতটুকু কমলো বা বৃদ্ধিও পেল না কমলো না, সেটা নির্ভর করবে কিন্তু এই সংখ্যাটার উপরে। এখানে যেহেতু 100 এর চেয়ে বেশি, তার মানে বৃদ্ধি পায় কত, 21%। আর যদি এখানে 100 থাকতো তারপরে বৃদ্ধিও পেত না কমতো না। আর এখানে যদি 100 কম কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা 100 থেকে কত কম সেটা আমরা নির্ণয় করতাম। তাহলে এখানে বৃদ্ধি পায় কতটুকু, দেখেন এখানে বৃদ্ধি হচ্ছে আমরা 121 থেকে 100 বাদ দিব। ঠিক আছে, 100 বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 21%। কিন্তু এখানে যে সিক্রেট বিষয়টা সেটা হচ্ছে এরকম যে 10% যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে কিন্তু এরকম বলা নাই যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। যদি এখানে এরকম বলা থাকতো যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এখানে যে পার্সেন্টেজ চিহ্নযুক্ত যে এই 3 নং অপশনটা সেটা উত্তর হইতো। যেহেতু এখানে বলা শুধুমাত্র ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, ভালো করে খেয়াল করেন বিষয়টা, এখানে কিন্তু শতকরা এই কথাটা উল্লেখ নাই। শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা কত লাভ, শতকরা কত ক্ষতি, সেটা যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজ চিহ্নটা হয়। আর এখানে শুধু বলা আছে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, তার মানে এখানে শুধুমাত্র 21% চিহ্নটা হবে না। তার মানে এখানে যে 4 নম্বরের যে অপশনটা সেটাই কিন্তু মূলত সঠিক উত্তর। বিষয়টা আর একটু ভালো করে বুঝতে চেষ্টা করেন। যেহেতু এখানে বলা আছে যে 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় এরকম কিন্তু বলা নাই যে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়। যদি এরকম বলা থাকতো যে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, সে কিন্তু উত্তর হতো 3 নং এর যে অপশনটা সেটা। আর যেহেতু বলা আছে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, তার মানে ক্ষেত্রফল 21 বৃদ্ধি পায়। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সরল মুনাফার ক্ষেত্রে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত। আমরা মুনাফা নির্ণয়ের একটা ফর্মুলা জানি, অর্থাৎ I = PNR। ঠিক আছে, এখানে P হচ্ছে আসল, যেহেতু এখানে বলা আছে যে 650 হচ্ছে আসল, সেক্ষেত্রে এখানে আমরা 650 বসিয়ে দিব। আর এখানে 6 বছর অর্থাৎ সময় দেওয়া আছে N 6 বছর, আমরা 6 বসিয়ে দিব। আর মুনাফার হার কত, 7%, শতকরা মুনাফার হার 7%। এটা এভাবে বসিয়ে নিলে অ্যানালাইসিস করলে উত্তরটা চলে আসবে। দেখুন, ঠিক আছে, আমরা এটা এভাবে করে নিব। এখন যে কাজটা করতে হবে, এখানে আমরা লঘিষ্ঠ করবো, এই শূন্যটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর আমরা যদি 5 দিয়ে ভাগ করি 5 দুগুণে 10 হবে, আর 5 তেরং 65 হবে। তাহলে এই 2 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি আমরা 3 পাবো। এখন 3 তেরং 39 গুণ 7, ঠিক আছে, আমরা এটা পাই। ঠিক আছে, 273 পাই। তার মানে 4 নম্বরের যে অপশনটা সেটা হচ্ছে তার সঠিক উত্তর। ভিউয়ার্স, কম্বিনেশন সংক্রান্ত যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে এরকম: 10 জন বালক ও 4 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যাবে। 10 জন থেকে 2 জন বালক নিতে হবে। তো 10 জন বালক থেকে 2 জন বালক যদি নেন তাহলে আপনার এই উপায়টা হবে এরকম যে 10 কম্বিনেশন 2। এই উপায়ে আপনি কি করতে পারবেন, 10 জন বালক থেকে 2 জন বালক নিয়ে গঠন করতে পারবেন। আবার এখানে 4 জন বালিকা থেকে 2 জন বালিকা নিতে হবে, সেক্ষেত্রে ইনটু সম্পর্ক হবে। 4 জন থেকে 4 কম্বিনেশন 2, এইভাবে আপনি কি করতে পারেন, 10 জন থেকে 2 জন এবং 4 জন থেকে 2 জন নিয়ে মোট যতভাবে আপনি সাজাতে পারেন সেটা এইভাবে প্রকাশ করতে হবে। এখন আমাদের জানা আছে যে এই কম্বিনেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী যেহেতু এখানে 2 দেওয়া আছে, তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে 1 থেকে 2 পর্যন্ত গুণফল। যদি এখানে 3 দেওয়া থাকতো তাহলে 1 থেকে 3 পর্যন্ত গুণফল এরকম হইতো। এখানে যত দেওয়া থাকবে, উপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটা অধক্রম অনুসারে হবে, অর্থাৎ 10 গুণ 9। যদি এখানে 3 দেওয়া থাকতো তাহলে কিন্তু উপরে হইতো যে 10 9 8, অর্থাৎ পর্যায়ক্রমে একের দিকে ধাবিত হবে এরকম।
এই অনুরূপভাবে যদি এটাকে আমরা লিখি তাহলে 1 এর জন্য লিখবো 1 গুণ 2, ঠিক আছে, আর 4 এর জন্য লিখবো 4 গুণ 3, এইভাবে লিখবো। এখন এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা এটা পাবো 5 নং 45 হবে এখানে, আর এখানে হবে 6, 5 6 30 এর 0, 4 4 24, ঠিক আছে, 24 25 27 270। ভিউয়ার্স, আমরা এটাকে অ্যানালাইসিস করে আমরা 270 পাই, ঠিক আছে। এখন দেখেন যে অপশনে কিন্তু এই 270 নাই, তার মানে এই প্রশ্নের যে সঠিক উত্তর, এই সঠিক উত্তর কিন্তু এই অপশনে নাই। তাহলে এটার উত্তর আপনি কি করবেন, অ্যাভয়েড করে চলে যাবেন। যেহেতু নেগেটিভ মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন না, এটা বৃত্ত ভরাট করবেন না, ঠিক আছে। প্রশ্নটা দেখি, অর্থাৎ এ সংখ্যক আমের দাম 20 টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে। এ সংখ্যক আমের দাম যেহেতু 20 টাকা আর এখানে আমের সংখ্যা নির্ণয় করতে হবে, সেজন্য এটাকে জাস্ট আপনি বিপরীত করে লিখে নেবেন। অর্থাৎ 20 টাকায় পাওয়া যায়, 20 টাকায় কেনা যায় বা পাওয়া যায় এ সংখ্যক আম, এটি আম, আপনি এইভাবে লিখে নিতে পারেন। এখন সুতরাং 1 টাকায় পাওয়া যাবে কম, সেক্ষেত্রে ভাগ হবে। আর এখানে বলা আছে যে এ টাকায় কতটি আম কেনা যাবে, সুতরাং এ টাকায় কেনা যাবে কি হবে, উপরে গুণ হবে, অর্থাৎ এ ইন্টু এ বাই, অর্থাৎ এ স্কোয়ার বাই বি। তাহলে এখানে যে আমরা এ স্কোয়ার বাই এ বি, অর্থাৎ এখানে এই সঠিক উত্তরটা কিন্তু নাই। আপনি ভালো করে খেয়াল করেন যে অপশনে যে উত্তরগুলো দেওয়া আছে এই উত্তরগুলোর ভিতরে কিন্তু সঠিক উত্তর নাই। সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যদি নেগেটিভ মার্ক থাকে সেক্ষেত্রে আপনাকে অ্যাভয়েড করে চলে যেতে হবে। আমরা এই প্রশ্নটা দেখি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর কোণটি কত। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ নির্দিষ্ট থাকে, অর্থাৎ একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি থাকে এই দুটি কোণ। এই দুটি কোণের মধ্যে একটি কোণ কিন্তু দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে যদি আমি ধরে নিই যে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে বাকিটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজ অথবা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যেহেতু সমকোণী ত্রিভুজের একটা কোণ ফিক্সড থাকে 90 ডিগ্রি, যেহেতু একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে বাকি কোণটা অবশ্যই 60 ডিগ্রি হতে হবে। তাহলেই এখানে 180 ডিগ্রির সমান হবে। তার মানে এখানে 2 নম্বরের যে অপশনটা সেটা হচ্ছে তার সঠিক উত্তর। মান নির্ণয়ের প্রশ্ন হচ্ছে যে a + b = 7, a স্কয়ার + b স্কয়ার = 25 হলে 5ab এর মান কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে। তা মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আমরা সমাধান করা যায়। এখানে যেহেতু 5ab উল্লেখ করা আছে, তার মানে 5ab এইরকম অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের জানা নাই। সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব, এটাকে ইউজ করে আমরা এখান থেকে 5ab কি করব, নিয়ে আসবো। দেখেন কিভাবে, আপনি এটা স্কয়ার প্লাস বি স্কয়ার লিখবেন। এখন এটার একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা 3টা অনুসিদ্ধান্ত আছে, এর মধ্যে এখানে প্লাসের যে অনুসিদ্ধান্ত সেটা আপনাকে এখানে করতে হবে, ইউজ করতে হবে। কারণ এখানে যেহেতু a প্লাস বি এর মান দেওয়া আছে, এই জন্য আপনি লিখবেন যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 25। এখন আপনি যদি এখানে মানটা বসিয়ে দেন যে a প্লাস বি এর মান হচ্ছে 7, আপনি 7 স্কোয়ার লিখবেন 2ab, ঠিক আছে, 25। এখন যে কাজটা করবেন, এখানে 49 হবে আর এখানে মাইনাস 2ab হবে। আর এখানে আপনি পক্ষান্তর করে নেন, অর্থাৎ 49 আর এদিকে যদি 25 নিয়ে আসেন মাইনাস হবে, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যান তাহলে হবে কি প্লাস। এখন যদি আপনি এটাকে মাইনাস করেন তাহলে কিন্তু আমরা এটা পাই, ঠিক আছে, এখানে আমরা এটা পাবো। আর এখানে যেহেতু বলা আছে যে 5ab এর মান বের করতে হবে, তার মানে এখান থেকে আমরা 2 বাদ দিব, অর্থাৎ আমরা 2 কে যদি পক্ষান্তর করি তাহলে ab সমান কিন্তু আমরা 24/2 এটা পাবো। আমি পক্ষটা পক্ষান্তর করে নিলাম, তাহলে এখানে আমরা ab সমান কত পাবো, ab সমান পাবো 12। আর যেহেতু এখানে বলা আছে যে 5ab নির্ণয় করতে হবে, আমি উভয় পক্ষকে 5 দ্বারা কি করে দেবো, গুণ করে দিব, তাহলে 5ab হয়ে যাবে, ঠিক আছে। 5 দ্বারা গুণ করে দিই তো আমরা 60 পাবো। তার মানে এখানে 2 নম্বরের যে অপশনটা সেটা হবে তার সঠিক উত্তর। সমাধানের যে প্রশ্নটা সেটা আমরা দেখব, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি রাশির গুণফল সমান 0। আমরা জানি যে 2 বা ততোধিক রাশির গুণফল যদি 0 হয় সেক্ষেত্রে প্রত্যেকটার মান আলাদা আলাদা কি করা যায়, 0 লেখা যায়। এই জন্য আমরা এটা সরাসরি লিখতে পারি যে x - 5 = 0, আবার x + a = কি 0। এখানে আমরা x এর মান পাবো 5 আর এখানে x এর মান পাবো -a। এখন আমরা দেখবো যে এই দুটি মান কোন অপশনে আছে। এখানে 5 এবং -a, দেখেন এখানে -a এবং +5 এক নংয়ের যে অপশনে সেটা হচ্ছে তার সঠিক উত্তর। ভিউয়ার্স, ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যে প্রশ্নটা সেটা হচ্ছে এরকম
যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, মধ্যম সংখ্যাটি কত। আপনি খুব সহজেই শর্টকাট ট্রিক্সে এটা নির্ণয় করতে পারেন, তবে আমি এটা ডিটেইলসটা দেখাবো। প্রথমে আপনি যদি একটা সংখ্যা ধরে নেন x, যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ক্রমিক সংখ্যা পরপর 1 করে বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে পরের সংখ্যাটা হবে x + 1, এরপরেরটা হবে x + 2। এখন এই তিনটি যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু 123 এর সমান হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে যে x + 1 x + 2 = 123। এখান থেকে আমরা এখানে 3টা x আমরা 3x লিখে নিব, আর এখান থেকে আমরা এই 3 কে যোগ করে আমরা পক্ষান্তর করে দিব 123। এখানে 2 আর 1 যোগ করলে হবে 3, আমরা 23 এইভাবে লিখে দিব, অর্থাৎ 3x = 120। এখন আমরা উভয় পক্ষে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ইকুয়াল টু কত পাবো আমরা? 40 পাবো। ঠিক আছে, এখন যেহেতু বলা আছে যেখানে মধ্যম সংখ্যাটি বের করতে হবে, মধ্যম সংখ্যা কিন্তু মূলত এটা। এখন এখানে যদি আমি মান বসিয়ে দিই, অর্থাৎ x এর মান হচ্ছে কত? 40, আর সাথে আছে কত? 1। তার মানে এখানে এই সংখ্যাটা চলে আসে 41। অর্থাৎ এখানে যে 3 নংয়ের যে অপশনটা সেটা হচ্ছে তার সঠিক উত্তর। এখন 123 কে আপনি 3 দ্বারা ভাগ করবেন, 3 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা সরাসরি 41 পাই। ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন আসে যোগফল আকারে, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি 3টি সংখ্যার যোগফল দেওয়া থাকবে, সেটাকে আপনি 3 দ্বারা ভাগ করেন, মধ্যম সংখ্যাটা পেয়ে যাবেন। আর যদি অনেক সময় পরীক্ষায় এরকম ভাবে আসে যে প্রথম সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যাটা কত, তৃতীয় সংখ্যাটা কত, সংখ্যাগুলো কত অথবা সংখ্যাগুলো গড় কত, সেই ক্ষেত্রে আপনি এইভাবে অ্যানালাইসিস করে প্রত্যেকটা সংখ্যা বের করে নেবেন। যে ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি উত্তরটা খুব সহজেই কি করতে পারবেন? নির্ণয় করতে পারবেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি খুব সহজেই উত্তর নির্ণয় করতে পারেন। দেখেন, একটি সংখ্যা 31 থেকে যত বেশি, 55 থেকে তত কম, সংখ্যাটি কত? এই জন্য আপনি যে কাজটা করবেন, যে দুটি সংখ্যা উল্লেখ থাকবে অর্থাৎ যত ততর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এই দুইটি সংখ্যাকে আপনি কি করে দিবেন? যোগ করে দিবেন, যোগ করে 2 দ্বারা কি করবেন? ভাগ করে দিবেন, তাহলে উত্তরটা চলে আসবে। আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটাকে আমরা এইটা পাবো, অর্থাৎ আমরা এটা 2 দ্বারা ভাগ করি যদি, তাহলে আমরা এটা পাবো, অর্থাৎ 43। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 43। এখন আপনি যদি এটা ইকুয়েশন তৈরি করেন, এখানে বলা আছে যে দেখেন যে 31 থেকে যত বেশি, ঠিক আছে, আর 55 থেকে তত কম, সংখ্যাটি কত? আপনি যদি ধরে নেন যে সংখ্যাটি x, সাপোজ আপনি ধরে নিলেন সংখ্যাটি x, তাহলে কিন্তু আপনি প্রশ্ন মতে এখানে একটা ইকুয়েশন তৈরি করতে পারেন। এই কোয়েশ্চনটা হবে এরকম যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 31 থেকে যত বেশি, এই সংখ্যাটা 31 থেকে কত বেশি সেটা বের করার জন্য আপনাকে এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 31 থেকে x থেকে 31 আপনি কি করবেন? বিয়োগ করবেন, তাহলে যত বেশি সেটা চলে আসবে। তারপরে বলা আছে যেখানে 55 থেকে তত কম, এবং কত কম সেটা বের করার জন্য আপনি 55 থেকে x কি করবেন? বিয়োগ করবেন। এরকম একটা ইকুয়েশন আসবে। এই ইকুয়েশন থেকেও কিন্তু আপনি কি করতে পারেন? x এর মানটা নির্ণয় করতে পারেন। আমরা x কে এইদিকে নিয়ে আসলাম, আর 55 যোগ 31 এটা এভাবে নিয়ে লিখবো। এখানে 2x ইকুয়াল কত? 86। সুতরাং x ইকুয়াল কত? 43। এইভাবে আপনি ইকুয়েশনের মাধ্যমে কি করতে পারেন, অথবা এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এই উত্তরগুলো আপনি কি করতে পারেন? খুব সহজে নির্ণয় করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকের প্রত্যাশা থাকবে, এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনার কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর বিশেষ করে আমি চেষ্টা করছি যে পরীক্ষা পরবর্তীতে দ্রুত গতিতে কিভাবে প্রশ্ন সমাধানের উপরে ভিডিও আকারে ক্লাসটা আপলোড করা যায়। যদি আপনি পরীক্ষা পরবর্তীতে সকল ক্লাস পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখবেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়াও প্রত্যেকটা গণিতের বিগত সালের প্রশ্নের উপরে BCS, শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি জব সহ অন্যান্য প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উপরে ভিডিও আকারে অবশ্যই গণিত আপলোড করব। আপনি সকল ক্লাসের নোটিফিকেশনের জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।